ভিপি নূর কট খাওয়ার পর এবার ফেঁসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপি নূরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। অনেকেই বলতেছে, দুই একজন অলরেডি আমাকে বলে ফেলেছে যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন? এক কথায় উত্তর হচ্ছে, আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে? আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না? তাদের নিয়েও তো কথা বলতেছি না? তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? আমি ইলিয়াসের অন্ধমুরিদ, ইলিয়াস যা বলে আমি তাই বিশ্বাস করব, কারণ ইলিয়াস মিথ্যা কথা বলতে পারে না। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস নূরকে নিয়ে আজকে ভিডিও বানাইছে। অবশেষে বিপি নূরের নারী সহকর্মীরা মুখ খুলতে শুরু করেছে বিপি নূরের বিরুদ্ধে। বিপি নূরের তাদের ইঙ্গিতে বোঝা যাচ্ছে বিপি নূর বিভিন্ন সময় তার নারী সহকর্মীদের সাথেও অনৈতিক কাজ করে বেড়াতো, এমনটাই কিন্তু সেখান থেকে আমরা অনুমান করতে পারি। তো আপনাদেরকে আমি বিশ্লেষণ আলোচনা শোনাবো। এর আগে কয়েকজন নারী সহকর্মী এবং কয়েকজন যারা নূরের সাথে কাজ করেছে, নূরের চরিত্র আসলে কেমন, অর্থনৈতিকভাবে কেমন, তিনি কি আসলে মানুষের টাকা বা জনগণের টাকা আত্মসাৎ করেন কিনা, এই বিষয় নিয়ে তারা কিছু তথ্য দিয়েছেন। চলুন আমরা তাদের তথ্যগুলো শুনবো, এরপর বিস্তারিত বিশ্লেষণ করবো। যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন? এক কথায় উত্তর হচ্ছে, আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরাও রাজনীতি করি, আমরাও দেশের কথা বলি, সাধারণ জনগণের হয়ে এই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায়, এখন যেখানে আওয়ামী লীগেরও কিছু অংশ বিএনপিকে সাপোর্ট করে এবং আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি, সেইখানে বিএনপিরও গঠনমূলক সমালোচনা করতেছি। বিএনপির চাঁদাবাজ নিয়ে কথা বলি, বিএনপির সন্ত্রাসী নিয়ে কথা বলি, বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতেছি না? আপনারা দেখেন তো, বিএনপির যেখানে ব্যর্থতা সেটা নিয়ে কথা বলি, আবার বিএনপির যে জায়গায় সফলতা সেটা নিয়েও কথা বলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে তার শত্রু কারা, সে আসলে কোন ধরনের পরিস্থিতিতে যাচ্ছে এবং কোন পরিস্থিতির কারণে আসলে তিনি হচ্ছে গিয়ে মানে কিছু কিছু জায়গায় হাত দিতে পারতেছে না, সে সবকিছু কিন্তু আমরা স্পষ্ট করে কথা বলি। এইরকমের একটা কঠিন পরিস্থিতি রাজনৈতিক, যেখানে মানে মানুষ কথা বলার সাহস করতে পারে না, সেখানে আমরা কথা বলি। সেখানে নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে? আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না? তাদের নিয়েও তো কথা বলতেছি না? তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? তো এই কথাগুলো আপনাদের ভুল। যে নুরুল হক নুরু ভাই রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে নুরু ভাই হয়েছে, এবং সেই নুরু ভাইকে আসলে মূলত ভিতরে আওয়ামী লীগের দালালি করতেছে। এটা তো জনগণকে জানানোটাও আমাদের দায়িত্ব, প্রমাণ সহকারে অথবা যুক্তি সহকারে, তাই না? এই যে নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিরোধী বক্তৃতা দিয়ে কথা বলে মানুষকে দেখাইছে একটা, কিন্তু ভিতরে সে আবার আওয়ামী লীগের হয়েই কিন্তু কাজ করে। সেটাই কিন্তু ইলিয়াস ভাইয়ের ভিডিওতে সবাই দেখেছে। হ্যাঁ, অনেকেই বলতেছে সেই ভিডিওতে নাকি নতুনত্ব কিছু নেই। ভাই, আমার কাছে নতুনত্বই ছিল। হ্যাঁ, তার কিছু ছবি, একটা মানুষ এটা ভিডিও বানাতে গেলে তার কিছু ছবি রিপিটেড আসে বা কোন একটা সিনারি হয়তো রিপিটেড আসতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘটনাগুলো ছিল, কিছু তার এলাকার যে ঘটনাগুলো, মানুষের সাক্ষাৎকার সহকারে কথাগুলো বলা হয়েছে। এমন না যে ইলিয়াস ভাই নিজে বানিয়ে কথাগুলো বলছে, কোনো প্রমাণ নেই এখানে, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাক্ষাৎকারে বলা হয়েছে, ডকুমেন্টারি তার এলাকার। তাহলে এখানে বানোয়াট কি আছে? এখানে তো বানোয়াট কিছু নাই। নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিরোধিতা করতো, কিন্তু তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে প্রধানমন্ত্রীর ওখানে আবার বিএনপি কে কাজে লাগাইছে, তাদের ক্ষমতাকে কাজে লাগাইয়া প্রতিমন্ত্রী হয়েছে। সে জুলাইকে বিক্রি করে দিছে, সে গণ অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে, তারপরে সে ওখানে গিয়েছে। সেই নুরুল হক নুরু ভাইয়ের রিয়াল মুখোশটা সবার সামনে প্রকাশ্যে আনাটাও তো আমাদের দায়িত্ব। আমি তো নুরুল হক নুরু ভাইয়ের কোনো অন্ধ দালাল ভক্ত না। দেখি কিছু মানুষ কিছু সুবিধা পাওয়ার জন্য তার পিছন ঘুরে তার হয়ে দালালি করতেছে। তারা নিজেরাই দালালের বিরুদ্ধে কথা বলে, বড় বড় ডায়লগ দেয়। হ্যাঁ, তারা নিজেরাই এখন নুরুল হক নুরু ভাইয়ের পিছনে দালালি করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনাদের মানে করা উচিত কি অনুচিত এটা বলবো না, কারণ এই শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার মতো জ্ঞান আমার নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য, আপনারা সবসময় বিএনপি কে বলেন, বিএনপির এই যে রাশেদ খানকে নিয়ে বলা হয় যে চাটাচাটি করে সে ওখানে গিয়েছে, বা আওয়ামী লীগের ক্ষেত্রে কথা বলা হয়েছে, কিন্তু এই গণ অধিকার পরিষদে তো তাই দেখতেছি যে এখানেও কিছু নেতারা এখন নুরুল হক নুরু ভাই প্রতিমন্ত্রী, রাশেদ খান একটা জায়গায় আছে, সেই জন্য আপনারা হচ্ছে চাটাচাটি রাজনীতি করতেছেন। এসব চাটাচাটি বন্ধ করে, দল কানাগিরি না করে, একটা ভুল মানুষ যাদের উদ্দেশ্য দেশের শত্রুদের সাথে যারা হাত মিলাতে পারে, একটা সময় গিয়ে এই ধরনের মানুষের পেছনে থেকে নিজেদের ফিউচার নষ্ট করেন না, ঠিক আছে? নিজেদের ফিউচার নষ্ট করেন না সাময়িক সুবিধা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনারাও প্রতিবাদ করেন, আপনারাও নুরুল হক নুরুর মতোই হয়ে যান, বা আপনারা নুরুল হক নুরু ভাইয়ের এই সব দালালি না করে নিজেরাই নুরুল হক নুরু হয়ে যান, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন জুলাইয়ের ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, আর হচ্ছে এই যে ফ্যাসিস্ট
হাসিনা তার ব্যাপারে আমি সেন্সিটিভ। তো সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা থাকবে বা যারা তাদের পারপাস সার্ভ করতে ক্ষমতায় বসবে আর বাহিরে আরেকটা রূপ দেখাবে, তাদের বিরুদ্ধে আমি সবসময় এমন কথা বলবো। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আরো আলহামদুলিল্লাহ। ভিপিনুর কট খাওয়ার পর এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারে। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপিনুর একজন। স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এ কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনমে এহসানুল হক, তিনি যা করেছেন এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন, তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছে, কিন্তু ওই আন্দোলনের ফলে যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামার একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আর এক এমপি কট খেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, হোস্টেল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রী পরিষদ থেকে অবসরণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপি নুরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপি নুরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছে, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছে। এর বিরুদ্ধে ভিপি নুর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপি নুরের লোকজন কোনো জবাব দিচ্ছে? আমির হামজার সাথে মারামারির সময় ওইটা নিয়ে তো বড় বড় কথা বলেছিল, কিন্তু এখন বিকাশের টাকা মারা থেকে শুরু করে নানান টাকা পয়সা, মোসাদ কানেকশন, র কানেকশন, নানান কিছু নিয়ে যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস দিয়েছে, এবং এই এক নারী ডলি গণঅধিকার, এখন ডলির বিষয়ে যা বলেছে এটা গণঅধিকার পরিষদেরই নেতাদের ভাষ্য অনুযায়ী বলেছে, এটা ইলিয়াস তো আর আন্দাজে বলেন নাই, আবার কোনো প্রমাণও দিতে পারেন নাই। বাট এটা, এই অভিযোগটা ডলিকে নিয়ে ভিপি নুরের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ, এই অভিযোগটা কিন্তু গণঅধিকার পরিষদেরই চট্টগ্রাম অঞ্চলের নেতাদের, তারা বলেছে। বিকাশের টাকা মেরে খাওয়ার অভিযোগ কার? রাশেদের। এখন হয়তো রাশেদ মিলে গিয়েছে। ফারুকের অভিযোগ ছিল, বিকাশের টাকা মারার অভিযোগ ছিল হাসান আল মামুনের, এখন না তারা একসাথে মিলে গেছেন। কিন্তু রেজা কিবরিয়া থেকে শুরু করে আরো অনেক প্রবাসী অধিকার পরিষদের যারা যারা নূরের সাথে ছিল কেউ নাই। এখন দেখেন, এই যে ভিপি নুরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে প্রমাণগুলো দিলেন, এগুলোর পাল্টা কোনো জবাব ভিপি নুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে? একজন মন্ত্রী, একজন এমপি, তার বিরুদ্ধে যখন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আছে, তার উচিত সংবাদ সম্মেলন করে এগুলো ব্যাখ্যা দেয়া, পয়েন্ট টু পয়েন্ট, যে না আমি এটা করিনি, এটা করিনি, এটা এইভাবে বানাও, এইভাবে এটা বানাও। অতীতে এরকম হয়েছে, এই ইলিয়াসের ভিডিওর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন বা নানান বক্তব্য দেয়া এগুলো হয়েছে, পিনাকির ভিডিওর প্রেক্ষিতে হয়েছে। যেমন মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে কথা বলেছেন, সংবাদ সম্মেলনে বা নানান অনুষ্ঠানে তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন ভিপি নুর কোনো জবাব দিতে পারছেন না, দেওয়ার সম্ভাবনা নাই। তিনি একবারও বলেননি যে আমি এর জবাব দেবো, এগুলো সব মিথ্যা। আবার এআই দিয়ে বানানো, এখন এআই দিয়ে বানানো তাও বলার সুযোগ নেই। ভেবেছিলেন যে 18+ কন্টেন্ট পাবলিশ করা হবে, না তা না, দলের সাথে কিছু থেকে থাকলে ওগুলো না। তো দর্শক, এখন তারেক রহমান সরকার এমনিতেই একটা ঝুঁকির মধ্যে আছেন, বা তারেক রহমানের বিরুদ্ধে অতীতে ভয়াবহ অভিযোগ।
এ কারণে বিএনপির একটা প্ল্যান হচ্ছে বা মানহাজ হচ্ছে যে তুমি দুর্নীতি করো, যতদিন গোপন রেখে করতে পারো করো, কিন্তু ধরা পড়বা, তোমাকে আমরা বাঁচাতে পারবো না। এখন এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ভিপি নূর যেভাবে ধরা পড়েছেন, তাতে তাকে তারেক রহমান বেশি দিন রাখতে পারবেন না। এই ভিপি নূর, রাশেদ, এদেরকে তারেক রহমান কেন কাছে রাখছেন? কারণ এদের তো ভোট নাই, সক্ষমতা নাই, তারপরে তাদেরকে বড় বড় পদ দিয়ে কাছে রাখছেন কিছু গালাগালি করানোর জন্য। কিন্তু এই গালাগালি করাতে যে দুর্নীতির অভিযোগে ফেসে গেছেন, এই জায়গায় তারেক রহমান কিছু করার থাকবে না। তারেক রহমান নিজে বাঁচতে হলে, তার ইমেজ রক্ষা করতে হলে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। আবার বিএনপির একটা গ্রুপ, এখানে ইলিয়াসের প্রেজেন্টেশনটা দেখেন, ইলিয়াসের এই রিপোর্ট তৈরিতে আমি একটা গোপন কথা বলে দিই, ইলিয়াসের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিএনপির শক্তিশালী গ্রুপ সহায়তা করেছে তথ্য দিয়ে নানানভাবে। কারণ বিএনপির অনেকে ভিপি নূরের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, বিশেষ করে গলাচিপা 10 মিনায় বিএনপির লোকজনকে তিনি গোনেন না। হাসান আল মামুনের মতো একজন তেগিনে তার কেরিয়ার শেষ, তার লোকজনের উপর বিভিন্ন জায়গায় হামলাও করা হচ্ছে। তো দর্শক, এই জন্য বিএনপির একটা শক্তিশালী অংশ তারা ভিপি নূরকে সহ্য করতে পারে না, তারাই ভিপি নূরকে তারেক রহমান থেকে দূরে সরাবে। এই টাইপেরই কেউ না কেউ আমাদেরকে বলেছে, একদম উচ্চ পর্যায়ে যারা তারেক রহমান আশেপাশে থাকেন, যে না, একটা পর্যায়ে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, প্রধানমন্ত্রী কঠিন পদক্ষেপ নিতে পারেন। তো এটা নিয়ে জামাত, এনসিপির ছেলে তেমন কিছু বলছে না। এখানে ইলিয়াস সাহেবের একটা বিষয় আছে, যে সাংবাদিক ইলিয়াস অত্যন্ত দক্ষ এবং একজন অভিজ্ঞ সাংবাদিক, তার যে লিঙ্ক এবং তিনি যা পারেন, তার যে ক্যাপাসিটি, এটা অনেক গভীর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অতি গালাগালি বা নানান কারণে, বা ইলিয়াস সাহেব সবার বিরুদ্ধে বলেন, ফ্রাঙ্কলি স্পিকিং পারসন, জামাতের বিরুদ্ধে বলতেও দ্বিধাবোধ করেন না, এনসিপির বিরুদ্ধে বলেন, যার ফলে ইলিয়াসের দেওয়া তথ্য নিয়ে জামাত এনসিপি রাজনীতি করতে ভয় পায়। ইলিয়াস যদি জামাত এনসিপি বলায় একটু স্ট্রিক্ট থাকতেন, তাহলে তারা তার তথ্যকে অথেন্টিক ধরে এটা নিয়ে ভিপি নূরকে এখানেই খেয়ে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু যেহেতু ইলিয়াসকে নিয়ে জামাতও ভয় আছে যে জামাতের কার বিরুদ্ধে আবার কি ফাঁস করে দেয়, এনসিপির অনেকের সাথে শত্রুতা আছে, এই কারণে ইলিয়াসের প্রাপ্ত তথ্যের আলোকে জামাত এনসিপি তেমন রাজনীতি করছে না। করুক আর না করুক, জাস্ট যতটুকু হয়েছে মানুষ তো বিশ্বাস করেছে। এই জায়গায় এই অভিযোগেই নানান গোষ্ঠী এমনি ভিপি নূরের বিরুদ্ধে আছে, তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিপি নূরের পদ খেয়ে দেবেন। ভিপি নূরের জন্য হতাশা। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস নূরকে নিয়ে আজকে ভিডিও বানাইছে। গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিক একটা ভিডিও বানাইছে। সেই ভিডিওর মোটা দাগে প্রথম অংশে যেটা সে তুলে ধরতে চেয়েছে যে নূর তার নিজ নির্বাচনী এলাকায় দুর্নীতি, অনিয়ম, লুটপাটের মাধ্যমে বিশাল বড় রাজত্ব কায়েম করছে। এই বিষয়ে সে বক্তব্য নিছে কার জানেন? প্রথম বক্তব্য হাসান মামুন, যিনি নুরুল হক নূরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। তিনি নির্বাচনের সময়ই বারবার বলে আসছে যে নূর এলাকার কৃষকের সন্তান, চা বিক্রেতার সন্তান। সেইগুলা ব্যাখ্যা দিতে গিয়ে নূর বলেছিল যে আমি আমার বাপের চা বিক্রেতা না মুদি দোকানদার সেটা দেখে লাভ নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমার বাপ আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে, আমি জনগণের জন্য, দেশের জন্য আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপাই পড়ছি। হাসিনার আমলে আমি চাকরির কথা চিন্তা না করে আমি দেশ ও জনগণের স্বার্থে আমি রাজনীতিতে নামিয়ে পড়ছি। এখন সময় আসছে, আপনারা আমাকে, যদি আমি ভালো হই, যদি আমার দ্বারা এলাকার কল্যাণকর হবে বলে আপনারা মনে করেন, আপনারা আমাকে ভোট দিবেন। জনগণ তাকে ভোট দিছে, নির্বাচিত করছে। এখন হাসান মামুনের বক্তব্য নিয়ে সে প্রমাণ করতে চাইছে যে নূর বিশাল অনিয়ম, দুর্নীতির সাম্রাজ্য কায়েম করছে সেখানে। তো বলেন, একটা অনুসন্ধানী সাংবাদিকের এটা কি কোনো অনুসন্ধানের কোনো মধ্যে পড়ে? যে আপনি তার চির শত্রু, যেই লোক নির্বাচনের আগে হাজার হাজার অভিযোগ নূরের বিরুদ্ধে দিছে নির্বাচনের সময়, এখন আপনার প্রতিদ্বন্দ্বীর পক্ষে আপনি কি পক্ষে বলবেন? পক্ষে বলবেন না। এবং সেইখানে আরো অত্র এলাকাবাসীর যে সমস্ত লোকের বক্তব্য নেওয়া হয়েছে, সেখানে লোকদের বক্তব্য নেওয়া হয়েছে বিএনপির কিছু লোকদের বক্তব্য নেওয়া হয়েছে। এখন বিএনপির হাইকমান্ড নূরকে মন্ত্রী বানাইছে, বিএনপির প্রধানমন্ত্রী নূরকে মন্ত্রী বানাইছে, কিন্তু সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের হাসান মামুনের পক্ষে, যেহেতু হাসান মামুন বিএনপি করছে, হাসান মামুন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, হাসান মামুনের পক্ষে যারা নির্বাচন করছে তারা তাদের বক্তব্যগুলো দিছে যে সেখানে সে বিএনপির বিরুদ্ধে অত্যাচার করছে। অথচ এখানে এই বক্তব্যে কোথাও কোনো জামাত বা অন্য কোনো নেতাকর্মীদের, কোনো সাধারণ মানুষের কোনো বক্তব্য নেওয়া নেই। সেখানে সে হাসান মামুনের পক্ষের কিছু লোকজনের বক্তব্য গেছে। এটা হচ্ছে প্রথমে মোটা দাগে সে প্রমাণ করতে চাইছে। দ্বিতীয় অংশে যে দর্শক আলোচনা শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে এই
বিপি নুরুল হক নূর তার অর্থনৈতিকভাবে তিনি আসলে দুর্বল ছিলেন, সেখান থেকে হয়তো মানুষ তাকে টাকা পাঠানোর কারণে তার দলের যে সমস্ত লোক তারাই কিন্তু অভিযোগ করেছে তিনি দলের বিভিন্ন সময় বিভিন্ন টাকা মেরে দিয়েছে। এবং অনৈতিক কাজ তার বিরুদ্ধে তো দর্শনের অভিযোগ রয়েছে। একজন নারী নিজে সাক্ষাৎকার দিয়েছিল নূর দর্শন করে না, কিন্তু আমাকে দর্শনের সহযোগী হয়েছিল, এরকম আরও অনেক অভিযোগ রয়েছে। তো আমরা চাই এমন একজন দাগী আসামি কীভাবে প্রতিমন্ত্রী বিএনপির মতো জায়গায় দলে জায়গা পায় সেটা আমাদের বিষয়। আমরা চাই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এবং তদন্ত করা উচিত, তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।